সময়টা ছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল, যখন আমেরিকা এবং জাপানের ভেতরে এক বিশাল লড়াই চলছিল। এ সময় জার্মান অফিসাররা আমেরিকা আর ইংরেজদের অনেক সৈনিককে তাদের কারাগারে বন্দী করে রাখত, যদি তারা কোনোভাবে জার্মানদের হাতে ধরা পড়ে যায় তাহলে। তবে এই কারাগারের ভেতরে সৈনিকগুলোকে প্রায় সব ধরনের সুবিধাই দেওয়া হতো, থাকা খাওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু। এবং সেই সাথে জেলের বাহিরে পাহারাও ছিল অনেকটাই জোরদার। কিন্তু চিন্তার বিষয় হলো, এত সিকিউরিটি দেওয়ার পরেও কিভাবে তারা মাটির তলায় সুড়ঙ্গ খোদাই করে এখান থেকে পালিয়ে যায়। তাদের এই দুঃসাহসিক সার্ভাইভাল গল্প জানার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে। তবে ভিডিওতে সামনে যাওয়ার আগেই বলে রাখি, এই মুভিটি একটি সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, যার নাম ছিল দ্য গ্রেট স্কেপ। কাহিনী শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো এক সময়কে দেখিয়ে, যখন সমগ্র পৃথিবীতে হিটলারের রাজ চলছিল। এ সময় পৃথিবীর প্রায় সব দেশ মিলে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাদের ভিতর আমেরিকা এবং ব্রিটিশরা ছিল অন্যতম। এ যুদ্ধকালীন সময়ে আমেরিকার হাজারো সৈনিক নানাভাবে জাপানি সৈনিকদের হাতে আটকা পড়ে, যাদের পরবর্তীতে জাপান সরকার তাদের নিজস্ব কারাগারে বন্দী করে রাখত। কিন্তু সমস্যা হলো, আমেরিকান এই সৈনিকরা নানাভাবে বারবার তাদের চোখ ফাঁকি দিয়ে কারাগার থেকে পালিয়ে যাচ্ছিল। এজন্য জাপান সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে, এমন একটি কারাগার তারা নির্মাণ করবে যেন কোনোভাবেই তারা পালাতে আর না পারে। এরপর দেখা যায় সকল আমেরিকান সৈনিকদের সেই কারাগারের ভেতরে নিয়ে আসা হয়। আজ থেকে তারা সবাই এখানেই থাকবে। তবে আপনাদের আগেই বলে রাখি, এখানে নিয়ে আসা সৈনিকরা প্রায় সবাই হায়ার র্যাঙ্কের বড় বড় কমান্ডার ছিলেন। এজন্য তারা যুদ্ধ এবং বুদ্ধির দিক দিয়ে অনেকটাই দক্ষ ছিল। তারা সহজেই অনেক কঠিন কাজগুলোকে সমাধান করে ফেলত। এরপর আমেরিকান সৈনিকদের লিডার রিমনকে এখানকার জেল পরিচালক কর্নেল লিজার তার কেবিনে ডেকে আনে। এখানে লিজার তাকে বলে, এর আগে তোমাদের আর্মি সৈনিকরা নানাভাবে আমাদের জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, এজন্য এবার যেন তারা আর পালানোর চেষ্টা না করে, তা না হলে এর পরিণতি তোমাদের জন্য অনেক খারাপ হতে পারে। তবে এদিকে রিমন কর্নেলকে বলছিল, আমাদের সৈনিকরা কখনো কারো গোলাম হয়ে থাকতে রাজি না, এজন্য তারা আগেও পালিয়েছে আর এখনো পালাবে। তোমরা যদি আটকে রাখতে না পারো তাহলে সেটা তোমাদের ব্যর্থতা। রিমনের এমন কথায় কর্নেল লিজার মোটেও সন্তুষ্ট ছিল না, কিন্তু সে শুধু চুপচাপ তার কথাগুলো শুনছিল। এরপর বাহিরে আমরা আমেরিকান সৈনিকদের দেখতে পারি, কিন্তু অবাক করা বিষয় হলো, তারা এখন থেকেই পালিয়ে যাওয়ার কৌশল খুঁজে বের করছিল। এর মাঝে একজন সৈনিক ছদ্মবেশ ধরে রাশিয়ান সৈনিকদের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। এর কারণ হলো, যখন তারা বাহিরে গাছ কাটতে যাবে তখন যেন সে এখান থেকে পালিয়ে যেতে পারে। অপরদিকে আবার কয়েকজন সৈনিক সেখানকার গাছের পাতা ভর্তি ট্রাকের ভিতরে উঠে পড়ে, যেন ট্রাকের সাহায্যে তারা বাইরে বের হয়ে যায়। কিন্তু এখানকার নিয়ম কানুন এতটাই কঠোর ছিল, যদি একবার কোনো সৈনিক জেলের বর্ডার পার হতে গিয়ে জাপানি সৈনিকদের হাতে ধরা পড়ে যায় তাহলে তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে প্রথম দিকে তো তাদের জন্য এই কাজ অনেকটাই সহজ ছিল, কারণ আমেরিকান সৈনিকরা জাপানি এবং রাশিয়ান দুই ধরনের ভাষাই বলতে পারে, যার ফলে সহজেই বাকি সৈনিকদের সাথে তারা মিশতে পারছিল। কিন্তু কারাগার থেকে বের হওয়ার আগেই তারা সবাই এক এক করে জাপানি সৈনিকদের হাতে আটকা পড়ে যায়। তাদের সবার ভাগ্য ভালো ছিল, জাপানি সৈনিকরা তাদের প্রাণে মেরে ফেলেনি। সবাইকে আবারও কারাগারের ভেতরে নিয়ে আসা হয়। এই সৈনিকদের ভিতর হিল্ট নামের একজন আমেরিকান সৈনিক ছিল। হিল্ট এখানকার মাটিতে একটা ব্লাইন্ড স্পট খোঁজার চেষ্টা করে, এজন্য সে তার হাতে একটি বল নিয়ে বারবার বলটিকে মাটিতে ছুঁড়ে ফেলছিল, যেন উপরে টাওয়ারে থাকা রাশিয়ান সৈনিক তার কৌশল বুঝতে না পারে। কিন্তু এদিকে হিল্ট যখন বারবার বলটি নিতে যাচ্ছিল, সেখানকার একজন রাশিয়ান সৈনিক তাকে দেখে ফেলে আর কারাগারের নিয়ম ভঙ্গ করার অপরাধে তাকে 20 দিনের জন্য আলাদা একটি সেলের ভিতরে রেখে দেওয়া হয়। হিল্টের সাথে এখানে ইব নামের অন্য আরেকজন কয়েদিকে রাখা হয়েছিল। এখানে দুইজনের সেল তাদের আশেপাশেই ছিল, এজন্য তাদের দুইজনের মাঝে অনেক কথাবার্তাও হয়। অপরদিকে দেখা যায় রাশিয়ান সৈনিকরা এই কারাগারে রজের নামের একজন ইংল্যান্ড পাইলটকে নিয়ে আসে। রজের ইংল্যান্ড বিমান পাইলটের একজন সিনিয়র কমান্ডার। সে এর আগে অনেকবার রাশিয়ানদের কারাগার থেকে পালিয়েছিল, এজন্য রজারকে হুমকি দেওয়া হয়, এরপর যদি সে আবারও পালানোর চেষ্টা করে তাহলে এবার তাকে সরাসরি শুট আউট করা হবে। তবে রজের আগে থেকেই এখানকার অনেক রাশিয়ান সৈনিকদের সাথে তার ভালো একটি সম্পর্ক ছিল। রাশিয়ান সৈনিকরা তাকে অনেক সম্মানও করে।
এরপর সারাদিন পার হয়ে রাত হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছিলাম ইংল্যান্ড এবং রাশিয়ান সৈনিকদের ভিতর কয়েকজন দক্ষ অফিসার মিলে তাদের মাঝে একটা মিটিং করছিল। এখানকার সব অফিসারদের রজের তার আন্ডারে লিড করে। রজের তাদের সবাইকে বলছিল আমাদের এখান থেকে পালাতে হলে মাটির নিচ দিয়ে টানেল তৈরি করতে হবে, তাছাড়া আমরা এখান থেকে বের হতে পারবো না, কারণ বাইরে জেলের সিকিউরিটি অনেকটাই জোরদার। রজারের কথা মতো সিদ্ধান্ত নেওয়া হয় তারা মাটির তলা দিয়ে মোট 3টি সুড়ঙ্গ খোদাই করবে। সুড়ঙ্গ খোদাইয়ের কাজ সেখানকার ডেনি নামের একজন সৈনিককে দেওয়া হয়। এর সাথে গেপ নামের একজন সৈনিককে জার্মানিদের মতো কাপড় সেলাই করার জন্য বলে, যেন তারা এখান থেকে বের হয়ে জার্মানির সৈনিকদের ভেতর সহজেই মিশতে পারে। এভাবে করে বাকি সৈনিকদের মাঝে নানা রকম কাজ ভাগ করে দেওয়া হচ্ছিল। আর পরদিন সকাল থেকে তারা সবাই তাদের মিশনে বেরিয়ে পড়ে, যেখানে সুড়ঙ্গ খোদাই করার জন্য নানা রকম সরঞ্জাম তারা জোগাড় করছিল। এর ভেতর কয়েকটি হাতিয়ার তাদের জার্মানিদের গাড়ি থেকেও চুরি করতে হয়। অপরদিকে ডেনি সুড়ঙ্গ খোদাই করার স্পটগুলোকে খুঁজে বের করে, যার ভিতর একটি স্পট ছিল বাংকারের নিচে, আরেকটি স্পট ছিল তাদের ব্যবহার করা বাথরুমের ভেতরে, এবং 3 নাম্বার স্পটটি কোথায় ছিল তা আমাদের এখনো দেখানো হয় না। এরপর ডেনি সুড়ঙ্গ খোদাইয়ের কাজ শুরু করে দেয়। তবে খোদাই করার সময় শব্দগুলোকে এড়ানোর জন্য বাহিরে তার সাথীরা একই সাথে অন্য কোনো কাজ করছিল, যেন জার্মান সৈনিকরা বুঝতে না পারে। এর মাঝে আমরা হেনলি নামের একজন ইংলিশ সৈনিককে দেখতে পারি। হেনলির সাথে তার একজন ব্লাইন্ড নামের রুমমেট ছিল। ব্লাইন্ড অরিজিনাল কোনো কিছুকে নকল করতে অনেকটাই পারদর্শী ছিল। এদিকে সবাই মিলে একসাথে সুড়ঙ্গ খোদাইয়ের কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এর সাথে তাদের আবার লক্ষ্য রাখতে হবে জার্মান সৈনিকরা যেন কোনোভাবে বুঝতে না পারে। অপরদিকে আমরা হিল্ট আর ইভকে দেখতে পারি, যারা তাদের 20 দিনের কারাবাস শেষ করে আবারও বের হয়ে আসে। জেল থেকে বের হয়ে আসার পর হিল্ট এখানে রজারকে বলে, আমি আবারও সেই ব্লাইন্ড স্পট খুঁজে বের করব, আর আমার বিশ্বাস এবার আমি অবশ্যই সফল হব এবং উপরে থাকা জার্মান সৈনিক আমাকে ধরতেও পারবে না। হিল্টের কথা মতো সে ব্লাইন্ড স্পটটি খুঁজে বের করে, কিন্তু ভাগ্যক্রমে আবারও তারা 2 জন জার্মানি সৈনিকদের হাতে ধরা পড়ে যায়, আর সেই সাথে আগের বারের মতো তাদের 20 দিনের কারাবাস দেওয়া হয়েছিল। এদিকে হেনলি কফি খাওয়ার বাহানা করে একজন জার্মান সৈনিককে তার রুমে ডেকে আনে। এখানে সে চালাকি করে জার্মানির সৈনিকটির আইডি কার্ড চুরি করে নেয়। পরবর্তীতে আইডি কার্ডটি তার সেই রুমমেট ব্লাইন্ডকে দিয়ে দেয়, কারণ ব্লাইন্ড এই কার্ড থেকে সবার জন্য নকল আইডি তৈরি করবে, যা তাদের এখান থেকে পালাতে এবং জার্মান সৈনিকদের হাত থেকে বাঁচতে সাহায্য করবে। অপরদিকে সবার জন্য বানানো জার্মান পোশাকের কাজও প্রায় শেষের দিকে। এখানে রজের নকল পোশাকগুলো দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায়, কারণ এখানে তার কাজ একদম নিখুঁত ছিল। এভাবে করে আরো অনেক দিন পার হয়ে যায়, আর আমরা দেখতে পারি হিল্ট এবং ইভ আবারও জেল থেকে বের হয়ে এসেছে। এখানে হিল্ট রজারকে বলে, আমাদের এখানকার একটি ম্যাপের প্রয়োজন, কারণ যখন আমরা সুড়ঙ্গ দিয়ে বাইরে বের হব তখন তো আমরা রাস্তা চিনব না। এজন্য আমি নিজে বাইরে গিয়ে এখানকার একটি ম্যাপ রেডি করব, আর তোমরা আমাকে বের হতে সাহায্য করবে। কিন্তু হিল্টের কথায় রজার সরাসরি না করে দেয়। সে বলে, তুমি এখান থেকে একবার বাইরে বের হলে আবার যে আমাদের এখানে ফিরে আসবে তার তো কোনো ভরসা নেই, এজন্য আমি তোমার কথায় সহমত হতে পারলাম না। অপরদিকে দেখা যায় সুড়ঙ্গ খোদাইয়ের কাজ অনেক তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখানে তাদের সামনে একটি সমস্যা চলে আসে। সুড়ঙ্গ খোদাইয়ের সময় ভেজা মাটি বের হচ্ছিল, যা দেখে জার্মান সৈনিকরা সহজেই বুঝতে পারত তারা হয়তো মাটির নিচে কোনো সুড়ঙ্গ খোদাই করছে। এই সমস্যার সমাধান করতে সেখানকার কলিন নামের একজন সৈনিক মোজা দিয়ে এক ধরনের পকেট ব্যাগ তৈরি করে, যা দিয়ে তারা ভেজা মাটিগুলোকে বাইরে থাকা শুকনো মাটির সাথে মিশিয়ে দেয়। এভাবে অনেক বুদ্ধি খাটিয়ে তাদের কাজ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। তবে একদিন ডেনি যখন সুড়ঙ্গ খোদাই করে তখন হঠাৎ করে সুড়ঙ্গের উপর থেকে মাটির বড় একটি চাপা এসে ডেনির গায়ে পড়ে। এর ফলে ডেনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তার বাকি সাথীরা ডেনিকে কোনোভাবে মাটির ভেতর থেকে বের করে নিয়ে আসে, এবং এর পরে এই সমস্যার সমাধান করতে তারা এবার তাদের বিছানার সমস্ত কাঠগুলোকে সুড়ঙ্গের চারপাশে লাগিয়ে দেয়। সেই সাথে সুড়ঙ্গের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য তারা কাঠের একটি ঠেলাগেরু বানিয়ে ফেলেছিল। এজন্য এখন তাদের কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছিল। এভাবে করে আরো কয়েকদিন পার হয়ে যায়, এবং একদিন সেই জার্মান সৈনিক তার হারানো আইডি কার্ড খোঁজার জন্য হেনলির কাছে আসে। এখানে সে হেনলিকে জিজ্ঞেস করছিল, আমি আমার কার্ডটি কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি কি কোথাও দেখেছিলে? হেনলি বলে, আমি তো কোথাও দেখিনি, তবে আমি তোমাকে কার্ডটি খুঁজে পেতে সাহায্য করতে পারি। সৈনিকটি হেনলির কথায় খুশি হয়ে এখান থেকে আবারও চলে যায়। তবে সে আসলে জানতোই না হেনলি নিজেই তার কার্ডটি চুরি করেছিল। এরপর 4 জুলাই চলে আসে, যেদিন আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ডে ছিল। এজন্য সব অফিসাররা মিলে ওয়াইন বানায়, আর সবাই একসাথে দিনটিকে উদযাপন করছিল। কিন্তু এদিকে আমরা দেখতে পাই জার্মান সৈনিকদের
অফিসারদের তাদের উপর সন্দেহ হচ্ছিল। এজন্য তারা আমেরিকান সৈনিকদের থাকার ঘরে গিয়ে তল্লাশি নেওয়া শুরু করে, যেখানে তারা বাংকারের নিচে বানানো তাদের একটি সুড়ঙ্গকে খুঁজে বের করে ফেলেছিল। এটা দেখে ইভ অনেকটাই হতাশ হয়ে পড়ে। তার মনে হচ্ছিল হয়তো তারা আর কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। এজন্য সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে আর দৌড়ে গিয়ে কারাগারের সীমানা পার করার চেষ্টা করছিল। তবে জার্মান সৈনিকরা সুযোগ পেয়ে তাকে সেখানেই শুট আউট করে মেরে ফেলে। এদিকে দূরে দাঁড়িয়ে হিল তার প্রিয় বন্ধু ইভের এমন মৃত্যু দেখে ভিতর থেকে সে নিজেও অনেকটাই ভেঙে পড়েছিল। তবে হিল্ট এবার সিদ্ধান্ত নেয় সে একা এখান থেকে বের হয়ে বাইরের রাস্তার ম্যাপ নিয়ে আবারও ফিরে আসবে। আর আমরা দেখতে পাই ঠিক এমনটাই হয়েছে। রাতের বেলায় হিল্ট জেল থেকে পালিয়ে ম্যাপ নিয়ে আবারও জেলের ভিতরে ফিরে আসে, কিন্তু এই অপরাধের ফলে হিল্টকে আগের মতো 20 দিনের কারাবাস দেওয়া হয়। এরপর দেখা যায় ব্লাইন্ডকে, যে আইডি নকল করার কাজ করছিল। তবে বর্তমানে তার চোখের আয়ু অনেকটাই কমে গেছে, সে এখন আর সবকিছু ভালোভাবে দেখতে পারে না। আসলে ব্লাইন্ডের এই সমস্যা অনেক আগে থেকেই ছিল। এজন্য রজার ব্লাইন্ডকে এই মিশন থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ড্যানিল রজারকে এমনটা করতে বারণ করে। ড্যানিল বলে ব্লাইন্ডের সমস্ত দায়িত্ব আমার, ওর কাজগুলো আমি নিজে করব। ড্যানিলের কথায় রোজের রাজি হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছিল ডেনিকে, যে এতদিন ধরে সুড়ঙ্গ খোদাইয়ের কাজ করছিল, কিন্তু একদিন রাতের বেলায় ডেনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে সারাদিন ডেনি অন্ধকার সুড়ঙ্গের ভেতরে থেকে পাগল হয়ে যাচ্ছিল। এখন তার এই ছোট জায়গার ভেতরে কাজ করতে অনেকটাই ভয় করে। এজন্য ডেনি চাচ্ছিল কাউকে না বলেই এখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু তার এমনটা করার সময় তার একজন বন্ধু তাকে দেখে ফেলে এবং ডেনিকে সে বোঝায় এভাবে করে এখান থেকে পালিয়ে যেতে চাইলে জার্মানরা তাকে মেরে ফেলবে। তার অনেক বোঝানোর পরে ডেনি কিছুটা শান্ত হয় আর আবারও ক্যাম্পে ফিরে আসে। এভাবে করে দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল। এখন তাদের সুড়ঙ্গ খোদার কাজ প্রায় শেষের দিকে। এজন্য রাতের বেলায় সব সৈনিকরা সেই ঘরের ভিতরে চলে আসে। এখানে মোট 150 জন সৈনিক ছিল, যারা সবাই আজ এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাবে। এরপর এক এক করে সবাই সুড়ঙ্গের ভিতরে ঢুকতে শুরু করে। হিল্ট এখানে সবার আগে যায় এবং সুড়ঙ্গের অপর পাশ দিয়ে বের হলে হিল্ট দেখতে পারে কারাগার এখান থেকে বেশি একটা দূরে না, আর সবাই এখানে একসাথে বের হতে গেলে হয়তো তারা জার্মান সৈনিকদের নজরে চলে আসতে পারে। এজন্য হিল্ট একটা প্ল্যান বানায়। সে নিজে আগে বের হবে আর রশি দিয়ে বাকি সৈনিকদের বের হওয়ার জন্য ইশারা দেবে। হিল্টের পরিকল্পনা মোতাবেক এক এক করে প্রায় অনেকেই বের হয়ে আসে, কিন্তু যখন তাদের ভেতর একজন সৈনিক বের হওয়ার চেষ্টা করছিল তখনই হঠাৎ করে তার পা পিছলে যায় আর উপর থেকে জার্মান সৈনিকরা তাকে দেখে ফেলে, যার ফলে সুড়ঙ্গের ভেতরে থাকা বাকি সৈনিকরা সবাই আবারও জার্মান সেনাদের হাতে আটকা পড়ে যায়। তবে এখান থেকে মোট 150 জন সৈনিক পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এর ভেতর শুধুমাত্র 76 জন সৈনিক পালিয়ে যেতে সক্ষম হয়। আর বাকি সৈনিকদের আবারও এই জেলের ভেতরেই থাকতে হবে, কারণ তারা তো ইতিমধ্যেই জার্মানদের হাতে ধরা পড়েই গেছে। তবে এরপর সেই জার্মান সৈনিকরা সেই 76 জন অফিসারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা দেখতে পাই আমেরিকান এই 76 জন সৈনিক তাদের আলাদা আলাদা গ্রুপ করে পালিয়ে যাচ্ছিল, যেন জার্মান সৈনিকরা তাদের একসাথে ধরতে না পারে। এদের ভিতর রোজার তার সাথীদের নিয়ে ট্রেনে উঠে পড়েছিল, আর অপরদিকে হিল্ট একাই সেখানকার একজন সৈনিকের বাইক চুরি করে সামনের দিকে এগিয়ে যায়। এভাবে করে বাকি সৈনিকরা যে যেভাবে পারছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ট্রেনের ভেতরে রোজারের সাথে হেনলি বাইল্ড আর কলিন তারা একই কম্পার্টমেন্টে অবস্থান করে। এখানে জার্মান সৈনিকরা তাদের আইডি কার্ড এবং টিকিট চেক করার জন্য আসলে আমরা দেখতে পাই রোজার আর কলিনের কাছে তাদের আইডি কার্ড ছিল, কিন্তু এদিকে হেনলি আর বাইল্টের কাছে তাদের আইডি কার্ড নেই। এজন্য কোনো উপায় না পেয়ে তারা দুইজন চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়, কারণ ট্রেনের ভেতরে থাকলে তারা জার্মান সৈনিকদের হাতে ধরা পড়ে যেত। এরপর এভাবে অনেক দিন ধরে সব আমেরিকান সৈনিকরা জার্মান সৈনিকদের হাত থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু একদিন এমন সময় চলে আসে যখন এক এক করে আবারও সব সৈনিকরা তাদের হাতে ধরা পড়ে যাচ্ছিল। আসলে জার্মানরা তাদের বেস্ট গোয়েন্দা অফিসারদের এই আমেরিকান সৈনিকদের খোঁজার কাজে লাগায়। এ কারণে হাজার চেষ্টা করেও তারা জার্মানদের হাত থেকে বাঁচতে পারেনি। তাদের মাঝে সবার প্রথমে কলিন জার্মানদের হাতে ধরা পড়ে যায়, আর ভাগ্যক্রমে তার জার্মানদের হাতেই মৃত্যু হয়েছিল। রোজারও অনেক চেষ্টা করে জার্মানদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও ধরা পড়ে যায়। এদিকে হিল্টকে সুইজারল্যান্ডের বর্ডার থেকে ধরে আনা হয়। অপরদিকে হেনলি আর বাইল্ড জার্মানদের বিমান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটু দূরে যাওয়ার পরেই তাদের বিমানটি মাটিতে ক্র্যাশ করে, আর এখানে দুঃখজনকভাবে বাইল্ডের মৃত্যু হয়ে যায়। হেনলিকে জার্মান সৈনিকরা ধরে ফেলে। এভাবে এক এক করে মোট 75 জন আমেরিকান সৈনিককে জার্মানরা আবারও তাদের কারাগারে নিয়ে আসে, কিন্তু এদের মাঝে একজন সৈনিক ছিল যে সফলভাবে সুইজারল্যান্ডে পালিয়ে যেতে সক্ষম হয়।
এর কারণ ছিল সেখানকার কয়েকজন ইংরেজ অফিসার তাকে সাহায্য করে। অপরদিকে দেখা যায় এই ৭৫ জন সৈনিককে জার্মানরা দুটি আলাদা গাড়িতে করে অন্য কারাগারে নিয়ে যাচ্ছে, যেখানে একটি গাড়িতে ছিল ২৫ জন এবং আরেকটিতে ছিল ৫০ জন সৈনিক। এই গাড়ির ভেতর ২৫ জনের গাড়িটি, যার ভেতরে রোজার সহ তার বাকি সাথীরা ছিল। জার্মান সৈনিকরা তাদের সবাইকে অন্য একটি রাস্তা দিয়ে নিয়ে আসে, আর রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে সবাইকে একসাথে শুট করা হয়। এর মাঝে জার্মান সেই জেল ইনচার্জও ছিল, যার আন্ডারে এত দিন ধরে জেল পরিচালনা করা হয়। এখানে তার অপরাধ ছিল সে কয়েদিদের আটকে রাখতে পারেনি, আর তার জন্যই এতগুলো কয়েদি এখান থেকে পালিয়েছে। এ কারণে তাকে আমেরিকান সৈনিকদের সাথেই মেরে ফেলা হয়। অপরদিকে বাকি ৫০ জন সৈনিককে অন্য একটি কারাগারে নিয়ে আসে। এদের মাঝে ডেনি এবং হেনলিও ছিল। এরপর শেষ পর্যায়ে দেখা যায় হিল্ডকে জার্মান সৈনিকরা সেখানকার আলাদা একটি সেলে বন্দি করে রাখে। তাহলে এত কষ্ট এবং চেষ্টা করার পরেও তারা জার্মান সৈনিকদের হাত থেকে বাঁচতে পারেনি। তবে হয়তো তারা আবারও এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, যত দিন না পর্যন্ত এই দুই দেশের রক্তের খেলা শেষ হচ্ছে। আশা করব জার্মান এবং আমেরিকার মধ্যকার এই অসাধারণ সার্ভাইভাল গল্পটি আপনার অনেক পছন্দ হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো অসাধারণ গল্প নিয়ে।